একটা সিলেকশন করছে, সেখানে করাপশন করছে, করাপশন করার পর ধরা পড়ে যাচ্ছে, ধরা পড়ে যাওয়ার পর সিলেকশন প্রসেস বাতিল হচ্ছে। এই যে 70তে 74 পেতে হবে, 76 পেতে হবে, গাণিতিক নিয়মেই সম্ভব না। আমরা চাকরি কোনোভাবেই অর্থের বিনিময়ে দিতে দেবো না। যে তৃণমূল করো তাহলে চাকরি পাবে। এসএসসির নিয়োগ প্রায় বন্ধ করে দিল, প্রতি বছর হয়। চাকরি হবে মেধার ভিত্তিতে, পার্থক্য এটাই। আমরা চাই চাকরি হোক মেধার ভিত্তিতে, আর সরকার চাই চাকরি হোক অর্থের বিনিময়ে। এই দুর্বিষহ পরিস্থিতির কারণ হচ্ছে রাজ্য সরকারের নীতি এবং নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতে, যারা ছাত্রছাত্রী, যারা বিশেষ করে চাকরি প্রার্থী, তাদের বারবার রাস্তায় নামতে হচ্ছে। তার কারণ এমন একটি সরকার রয়েছে যারা ইকুয়াল অপরচুনিটির পাবলিক এমপ্লয়মেন্ট, যে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার, সেটিকে খর্ব করছে। প্রথমত এমনভাবে আইন ফ্রেম করছে যাতে নাগরিকদের মধ্যে বৈষম্য ক্রিয়েট হয়। দ্বিতীয়ত যেটা করছে সেটা হচ্ছে সিলেকশন প্রসেসে করাপশন করছে। তাহলে এই দুটোর মিশেল, একদিকে আইন এমনভাবে তৈরি করছে যাতে বৈষম্য ক্রিয়েট হয়, দ্বিতীয় হচ্ছে যে দুর্নীতি করা। এই দুইয়ের মিশেলে ছাত্রছাত্রীরা বাধ্য হচ্ছে রাস্তায় নামতে, বিশেষ করে চাকরি প্রার্থীরা। এই চাকরি প্রার্থীরা কি চাইছে? যে আমাদেরকে একটি নিয়োগের পরীক্ষায় সমান সুযোগ দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ করুন। কিন্তু সরকার সেটা চান না। সরকার কি চান? সরকার প্রথমে ক্লাস এবং ক্লাস তৈরি করতে চান। ছাত্রছাত্রীদের মধ্যে থেকে বেছে নিচ্ছে যে আমাদের ফেভারিট পার্সন কারা। একটা সিলেকশন করছে, সেখানে করাপশন করছে, করাপশন করার পর ধরা পড়ে যাচ্ছে, ধরা পড়ে যাওয়ার পর সিলেকশন প্রসেস বাতিল হচ্ছে। সিলেকশন প্রসেস বাতিল হয়ে যাওয়ার পরে এমনভাবে রুল ফ্রেমিং করছে, কারণ তারা জানে এদের মধ্যে বেশ কিছু ক্যান্ডিডেট আছে যারা টেন্টেড, যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। ঠিক আছে, তাদেরকে এবার ঘুরপথে চাকরি দেওয়ার বন্দোবস্ত করো। প্রথমে তো সরকার গোটা টেন্টেড পোর্শনটাকেই পরীক্ষায় বসাতে চেয়েছিল, সরকার এবং এসএসসি। তারপরে বললো না, সেটা হবে না। তখন কি করলো? বললো যে না, পিএইচ টেন্টেড গুলোকে পরীক্ষায় বসাবো। তারপরে এখন তো যেহেতু না পিএইচ টেন্টেড না টেন্টেড বসানো যাচ্ছে, তার আগে আইন তৈরি করে বলে দিল না, 10 নাম্বার দেব এক্সপিরিয়েন্সের জন্য। একজন সাধারণ চাকরি প্রার্থী, তিনি ফ্রেশার্স, তিনি রিটেন এক্সামিনেশনে 60-60, একাডেমিক কোয়ালিফিকেশনে 10-10, 70-তে 70 পেয়েও সে কোনোভাবে ইন্টারভিউ ডাক পাচ্ছে না। এই যে 70-তে 74 পেতে হবে, 76 পেতে হবে, গাণিতিক নিয়মেই সম্ভব না। কিন্তু এইটা না পেলে একজন সাধারণ চাকরি প্রার্থী তিনি ডাক পাবেন না ইন্টারভিউ। সরকার তো এটা নিজেও পাওয়া জানে। তো অনেক পরের কথা, ডাকই পাবেন না। সরকার এটা জানার পরে এই নিয়মটা এই কারণেই করেছে। তারপরে যে বললাম, ফেভারিটিজম করা। সরকারের কাজ যদি হয় ফেভারিটিজম, সরকারের মানে মন্ত্রী বা আধিকারিকদের কাজ হয় যদি নেপোটিজম, তাহলে এবং তারপরে এই করাপশন, বর্তমানে অর্থের বিনিময়ে চাকরি দেওয়া, এই এই সেগুলো চলতে থাকলে এই জিনিসই। আমরা চাকরি কোনোভাবেই অর্থের বিনিময়ে দিতে দেবো না। চাকরি হবে মেধার ভিত্তিতে, পার্থক্য এটাই। আমরা চাই চাকরি হোক মেধার ভিত্তিতে, আর সরকার চাই চাকরি হোক অর্থের বিনিময়ে। পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। সরকার চাই তার ফেভারিট ক্যান্ডিডেটদের চাকরি দিয়ে দিতে। ওই যে বলেছিলেন না, ওই কোথায় একটা সভা করে যে আমার কাছে জানা আছে তৃণমূলের ছেলেরাই চাকরি পাবে, দিয়ে এখন পরে ঠক গিলে বলছেন যে না, মন্ত্রী কোটায় ওই দুজনকে মন্ত্রীর আশেপাশে ঘোরার জন্য, মন্ত্রীর ওই ইয়েতে ব্যাগ ট্যাগ বইবার জন্য যে এ করায়, সেই দুজনের, ও দুজনের কাজ দেবেন বলে মাইক ফুঁকে বলার দরকার কি? আপনি তো ঘরে রেখে বলতে পারতেন। মাইক ফুঁকে বললেন যে তৃণমূলের ছেলেরাই চাকরি পাবে, আমি জানি কিভাবে কি করে। এটা কারণ কি? মাইক ফুঁকে বলেছেন মানে জনগণকে শুনিয়েছেন, তৃণমূলদের শুনিয়েছেন যে তৃণমূল করো তাহলে চাকরি পাবে। মাইক ফুঁকে বলেছিলেন কিসের জন্য? আমি তো ঘরে ডেকে সেই দুজনকে ডেকে বলে এই তো তোরা দুজন বাবা চাকরি নিয়ে নে। এসব সবাই বোঝে। আসলে বলার উদ্দেশ্য হচ্ছে যে দে, তৃণমূলই চাকরি পাবে, তৃণমূল করবে, সঙ্গে আর কিছু দিবে। পিএম যদি চিরকুটে দিয়ে থাকে, তো আপনি তো সেই চিরকুটের দেওয়া চাকরিগুলোর তো এখন এনকোয়ারি বসাতে পারেন যে কোন চাকরিগুলো চিরকুটে হয়েছে। উল্টে চিরকুট ধরার বদলে আপনাদেরই সাদা ওএমআর শিট ধরা পড়ে গেল। সিপিএম এর চিরকুট ধরা উচিত ছিল, সেই জায়গায় সাদা ওএমআর শিট ধরা পড়ে গেল। পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলায় 52 কোটি টাকা ধরা পড়ে গেল। দেখা পার্থ চ্যাটার্জি 3.5 বছর জেল কেটে চলে গেল। তৃণমূল কংগ্রেসের ফরম্যাটটাই এটা। তৃণমূল কংগ্রেসে দুই ধরনের নেতা রয়েছে। মানে আপনি যদি
অপরাধ কর্মের নিরিখে ধরেন। এক হচ্ছে দুষ্কৃতী, দ্বিতীয় হচ্ছে দুর্নীতিগ্রস্ত। আর তৃণমূলের জেল যাত্রার নিরিখে যদি ধরেন তাহলে তিন ধরনের নেতা। এক হচ্ছে যারা জেলে থেকে এক রাউন্ড ঘুরে এসছেন, মানে এই কুণাল ঘোষ বা ধরুন অন্যান্য যারা নেতা নেত্রী রয়েছেন তারা আর কি। আর এক ধরনের নেতা নেত্রী হচ্ছেন যারা জেলের জন্য অপেক্ষা করছেন, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় টাইপের নেতা। আর একটা নেতা হচ্ছে যারা জেলে অবস্থান করছেন। এবার এটা আস্তে আস্তে জেলে অবস্থান করছে, সংখ্যাটা কমছে, আবার এক রাউন্ড ঘুরে এসছে, আবার আর এক রাউন্ড প্রস্তুতি নিচ্ছে। ফলে তৃণমূল কংগ্রেসের জেল যাত্রার নিরিখে তিন ধরনের নেতৃত্ব রয়েছে, আর অপরাধ কর্মের নিরিখে দু ধরনের নেতৃত্ব রয়েছে। কেউ হচ্ছে দুর্নীতিগ্রস্ত, কেউ হচ্ছে দুষ্কৃতী। আর জেল যাত্রার নিরিখে ওই তিন ধরনের, যে বললো একদল জেলে অবস্থানরত, দ্বিতীয় হচ্ছে জেল থেকে এক রাউন্ড ঘুরে আসা, দ্বিতীয় হচ্ছে জেলের জন্য অপেক্ষারত। তৃণমূল কংগ্রেসের একদম বিভাজন খুব স্পষ্ট। প্রতি বছর আগে বামফ্রন্ট যখন ছিল, প্রতি বছর সিপিএম ক্ষমতায়, বামপন্থীরা ক্ষমতায়, প্রতি বছর এসএসসি, প্রতি বছর প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ হতো এই ডিপিএসসি গুলোর মাধ্যমে। সরকার এসে ডিপিএসসি রিফান্ড করে দিল, এসএসসির নিয়োগ প্রায় বন্ধ করে দিল, প্রতি বছর হয় না। যাই বা হয় সেখানে পর্বত প্রমাণ দুর্নীতি। সাধারণ মেধাবী ছাত্রছাত্রীদের চাকরি পাওয়ার কোনো জায়গা নেই। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ ছাত্রছাত্রীরা কি করবেন? হয় রাজ্য ত্যাগ করতে হচ্ছে, আর এই রাজ্যে যারা পড়াশোনা করছেন, মানে পড়াশোনার সাথে সাথে চাকরি পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে তাদের আন্দোলনের প্রস্তুতিও নিয়ে রাখতে হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সাধারণ মেধাবী ছাত্র, যে আমাকে কতজন এসে বলেছে যে স্যার 60 পেয়েছি, 10 পেয়েছি, 70 পেয়েছি, কোনোদিন ভাবিনি যে কলকাতা রাজপথে এসে আজকেও দেখি এই দুর্বিষহ পরিস্থিতির কারণ হচ্ছে রাজ্য সরকারের নীতি এবং নেতৃত্ব। এক হচ্ছে সরকারের নীতি হচ্ছে এমনভাবে নীতি তৈরি করবো যাতে মানুষ ডিপ্রাইভ হয়, আর নেতৃত্ব এমনভাবে তৈরি করবো যারা দুর্নীতিগ্রস্ত হবে এবং যারা দুষ্কৃতী হবে। মানুষ যা চাইবেন তাই। মানুষ যদি চান যে তার ছেলে মেয়ের চাকরির প্রয়োজন নেই, মানুষ যদি চান এই দুর্নীতি চলুক, এই মানুষজন যদি চান যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপশাসন চলুক, তাহলে তাই হবে। আর যদি না চান, এখান থেকে মুক্তি চান, তাহলে সেটাই ঘটবে। মানুষকে তার দায়িত্বভার বুঝে নিতে হবে। 26,000 প্যানেল ক্যান্সেল হয়েছে, তার কারণ সেখানে বিভিন্ন ধরনের অনিয়ম, বেনিয়ম, দুর্নীতি সেগুলো ঘটেছে। আপনি যদি রায়টি পড়েন, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এবং সুপ্রিম কোর্টের রায়, সেখানে দেখবেন কত ধরনের দুর্নীতি বর্ণিত আছে, মানে কি কি ধরনের দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি সে র্যাঙ্ক জাম্প থেকে শুরু করে, নন লিস্টেড ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে, মানে রিজার্ভেশন পলিসি ভায়োলেশন, টেন্ডার সঠিকভাবে না দেওয়া থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি স্টেপে এরা দুর্নীতি। মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন। আমাকে গতকাল, আমি নাম বলেই বলছি, একটি সভায় ছিলাম, মধুজা সেন রায় এবং আমি ছিলাম, আরো অন্যান্য কলতান ছিল, আরো অনেক নেতৃত্ব ছিল। তো ফেরার সময় মধুজা সেন রায় আমাকে বললেন যে ওরা ডেপুটেশন দিতে গেছে এই পার্থ চ্যাটার্জি, তো ওরা নিজে গিয়ে অঙ্কিতা অধিকারীর ওই যে হঠাৎ করে ঢুকে যাওয়া নাম বলেছে, পিছনে মমতা ব্যানার্জির ছবি ছিল, এবং দেখিয়ে বলেছে সবই উনি জানেন। মমতা ব্যানার্জি নিজের দলে ঢুকিয়েছে এবং সঙ্গে এটাও বলেছে ও তো তোমাদেরই লোক ছিল, দলে ঢুকেছে, সবই উনি জানেন, পেছনের লোকের হাত দেখে। মধুজা আমাকে বলেছে। মমতা ব্যানার্জি নিজে এই যে প্রেস ক্লাবের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন, সেখানে তো ছেলেমেয়েরা ওকে ওই অঙ্কিতার অধিকারীর উদাহরণে দেখিয়েছিল, বলেছিল এই এখন সেই সময় লোকসভা ভোট চলছিল, বলছিল যে ঠিক আছে, এখন তো মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে গেছে, আমি কিছু বলতে পারছি না, কিছু তোমাদের আশা কিছু দিতে পারবো না, কারণ এমসিসি শুরু হয়ে গেছে, ফলে নিশ্চিতভাবে ভোটের পরে ব্যবস্থা গ্রহণ করবো। না, সেই অঙ্কিতার চাকরি বাতিল হলো, উল্টে অঙ্কিতার চাকরি বাতিল হয়ে যাওয়ার পরে তার আবার প্রমোশন ঘটেছে, তৃণমূল নেত্রী হয়েছে। ফলে খুব পরিষ্কার, মানে আগে 40-50 টাকা বেতন পেত, এখন অন্য ব্যবস্থা, মানে কে এর জায়গায় এল লেগে যাবে আর কি, ঠিক আছে। ফলে প্রমোশন, শিক্ষিকা ছিল, সেখান থেকে চাকরি বাতিল হয়ে যাওয়ার পরে নেত্রী হয়ে গেছে। দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ফেভারিট।